আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। বিএনপিকে ভোট দিতে চান 41% মানুষ, জামায়াতকে 30%। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার। আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, বললেন প্রধান উপদেষ্টা। গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে, জাতিসংঘে এরদোয়ান। আপনারা সবাই নরকে যাচ্ছেন, বললেন ট্রাম্প। বাংলাদেশের সামনে আজ ভারত চ্যালেঞ্জ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। দেশের পরবর্তী সরকার কারা গঠন করবে এবং কোন দল বিরোধী দলের ভূমিকা পালন করবে তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ব্যাপক। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং তাদের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2 এর দ্বিতীয় অংশের ফলাফল প্রকাশ করে, যা এই আগ্রহের একটি চিত্র তুলে ধরেছে। বুধবার রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সরওয়ার। জরিপের তথ্য অনুযায়ী ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমন অংশগ্রহণকারীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষে সমর্থন জানিয়েছেন 41.30% ভোটার। এরপরই রয়েছেন জামায়াতে ইসলামী, যাদের প্রতি 30.30% ভোটারের সমর্থন দেখা গেছে। গত বছরের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তৃতীয় স্থানে আছে, যাদের ভোট 18.80%। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি 4.10% ভোটারের সমর্থন নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বিএনপির। 40% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে 23.3% ভোটারের ধারণা জামায়াত ইসলামী সরকার গঠন করতে পারে। 12.1% ভোটার মনে করে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। নতুন দল এনসিপি সরকার গঠন করার সম্ভাবনা আছে বলে মনে করে 3.8% ভোটার। জরিপে আরও দেখা গেছে 65.5% ভোটার দলীয় প্রতীকের পরিবর্তে প্রার্থী বিবেচনায় ভোট দিতে আগ্রহী। মাত্র 14.7% ভোটার প্রতীক দেখে ভোট দেবেন। স্থানীয় রাজনীতিতে দলগুলোর কার্যক্রম নিয়ে ভোটারদের সন্তুষ্টির হারও জরিপে উঠে এসেছে। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট 8.2%, জামায়াতের 13.7% এবং এনসিপির কার্যক্রমে 9.1% ভোটার। যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে তাদের ভোটারদের একটি বড় অংশ অন্য দলগুলোকে ভোট দিতে আগ্রহী। জরিপ বলছে আওয়ামী লীগের 20% ভোটার বিএনপিকে, 14.8% ভোটার জামায়াতকে এবং 2.1% ভোটার এনসিপিকে ভোট দিতে আগ্রহী। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য যোগ্য দল হিসেবে বিএনপিকে মনে করেন 39.1% ভোটার, জামায়াতকে 28.1% এবং এনসিপিকে 4.9% ভোটার। জরিপ অনুযায়ী ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে পুলিশ সংস্কার, দুর্নীতি রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা প্রত্যাশা করেন। তবে একটি বড় অংশ এখনও ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এদিকে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের এক অতিরিক্ত পুলিশ কমিশনার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অর্গানাইজ করছিলেন অজয়। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। ছাত্রলীগের 1998 থেকে 2002 মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। 10ম সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 5 আসনে দলের মনোনয়ন চেয়েও তিনি পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার রাত 11:30টার দিকে শাহজাদপুরের আজমেরি এলাকার নিজ বাসা থেকে আইনি অভিযোগের ভিত্তিতে নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশ নেন এবং বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টা মঙ্গলবার প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ ও বিশ্ব মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক
শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মতবিনিময় করেন। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পর ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সংক্ষিপ্ত কথোপকথনে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার, ফেব্রুয়ারিতে নির্ধারিত বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এদিকে গাজা যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সবার সামনে 700 দিনেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চলছে। গত 23 মাস ধরে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো কেবলমাত্র সংখ্যা নয়, প্রত্যেকেই এক একটি জীবন। এরদোয়ান বলেন, গাজায় মানবিক বিপর্যয় আধুনিক ইতিহাসে বিরল। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় কোনো যুদ্ধ চলছে না, এখানে যুদ্ধের দুই প্রতিপক্ষ নেই, এখানে আক্রমণ চালানো হচ্ছে, এটি একটি গণহত্যা। তিনি বলেন, আজই সেই দিন, আজ মানবতার খাতিরে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর দিন। যখন আমাদের জনগণ গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন সাহস দেখান, এগিয়ে আসুন। ফিলিস্তিনকে যেসব দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যারা এখনও স্বীকৃতি দেয়নি তাদের উচিত আর দেরি না করে পদক্ষেপ নেওয়া। প্রতিদিন 25 লাখ গাজাবাসী তাদের অবস্থান থেকে বাস্তুচ্যুত হচ্ছেন, বাধ্য হয়ে অন্যত্র যেতে হচ্ছে। গাজার শিশুদের ভয়াবহ অবস্থা তুলে ধরে এরদোয়ান বলেন, মাত্র 2 বা 3 বছরের ছোট ছোট বাচ্চারা হাত পা হারাচ্ছে। আজ গাজায় এটি এক সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। এরপর এক জীবিত কঙ্কাল হয়ে যাওয়া শিশুর ছবি দেখিয়ে তিনি প্রশ্ন রাখেন, কোন বিবেক এটি সহ্য করতে পারে, কোন বিবেক নীরব থাকতে পারে? যে বিশ্বে শিশুরা ক্ষুধায়, ওষুধের অভাবে মারা যায়, সেখানে শান্তি কিভাবে সম্ভব? ইসরায়েলি হামলায় নারী শিশুর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদের অধিকার, সমতা ও ন্যায় বিচার সবকিছুই উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ফেরার পর জাতিসংঘে প্রথম ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে নির্দয়ভাবে কটাক্ষ করেছেন। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় তিনি অভিযোগ করেন, জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে এবং উল্টো অবৈধ অভিবাসনকে উৎসাহিত করছে, যা পশ্চিমা দেশগুলোর ওপর এক ধরনের আক্রমণ এবং এর ফলে এসব দেশ নরক হয়ে যাচ্ছে। ট্রাম্প জলবায়ু পরিবর্তন মোকাবেলার বৈশ্বিক উদ্যোগগুলোকেও আক্রমণ করেন। একে তিনি বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন। তিনি প্রশ্ন তোলেন, জাতিসংঘের উদ্দেশ্য কি? এরা কেবলমাত্র শক্ত শব্দে লেখা চিঠি পাঠায়, ফাঁকা কথায় যুদ্ধ বন্ধ হয় না। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ সদর দপ্তরের ভাঙ্গা এসকেলেটর ও খারাপ টেলিপ্রম্পটর নিয়েও বিদ্রূপ করেন। তিনি বলেন, জাতিসংঘ থেকে আমি যা পেয়েছি তা হলো খারাপ এসকেলেটর আর খারাপ টেলিপ্রম্পটর। নিজের বক্তব্যে তিনি দাবি করেন, তিনি 7টি যুদ্ধ শেষ করার চেষ্টা করেছেন। তবে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং হামাসের 2023 সালের 7 অক্টোবরের আক্রমণের পর গাজায় ইসরায়েলের যুদ্ধ, এই দুই ক্ষেত্রেই তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের কিছু মিত্র দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসলে হামাসকে পুরস্কৃত করছে। শান্তির পথে অগ্রসর হতে হলে হামাসকে অবশ্যই জিম্মিদের মুক্তি দিতে হবে। এ সময় ট্রাম্প ইউরোপীয় মিত্র চীন ও ভারতের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি। এদিকে সুপার 4-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ জয় শুরু করেছে বাংলাদেশ। তবে আজ প্রতিপক্ষ এবারের এশিয়া কাপের হট ফেভারিট ইন্ডিয়া। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ইন্ডিয়ান ব্যাটাররা। এমন দারুণ ব্যাটিং লাইন আপ বাংলাদেশি বোলারদের জন্য তৈরি করেছে বাড়তি চ্যালেঞ্জ। শুধু বোলারদের জন্য নয়, বাড়তি চ্যালেঞ্জ ব্যাটারদের জন্যও। ফলে বাংলাদেশি ব্যাটারদের রান করতে হলে খেলতে হবে দেখে শুনে। তবে এই চ্যালেঞ্জে মাঠে নামার আগে বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়। দুবাইয়ের ওই ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে একরকম দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ফলে উইকেট কিংবা কন্ডিশন সবকিছু নিয়ে পূর্ণ ধারণাকে সঙ্গী করে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।